আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিসিএস রিটেন ইংলিশের সেকেন্ড পার্টে যে প্রশ্নটা আসে, লেটার রাইটিং, লেটার টু দি এডিটর বা ফিচার রাইটিং, হোয়াট এভার 20 মার্কের একটা প্রশ্ন থাকে, সেটা নিয়ে আজকে আসলে ক্লাসটা নিব। গত যে প্রথম ক্লাসটা ছিল আমাদের কোয়ারেন্টাইন দিনের প্রথম যে ক্লাসটা ছিল, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, সেটা আসলে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। আমি আসলে আমার প্ল্যানটা বলছিলাম, এডুকেট করছিলাম যে কিভাবে আমরা আসলে আমাদের কার্যক্রমটা চালু রাখবো। সো ওইটাকে আসলে ক্লাস ফর্মাল ক্লাস হিসেবে ধরবেন না, কারণ ওটাতে আমি মোর অফ একটু কমিউনিকেট করেছি যে কিভাবে কি করা যায়, আলোচনা করেছি। আপনাদের অনেক ভালো সাড়া পেয়েছি, অনেক কমেন্ট পেয়েছি, এটার জন্য খুবই খুবই কৃতজ্ঞ আমরা। কিন্তু একটু টাইমটা একটু লেন্দি হয়েছে, এরকম একজন আর কি কমেন্ট করেছিলেন যে একটু সময়টা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আসলে আমি অনেক ন্যাচারাল স্পিকার, আমি ওই স্ক্রিপ্ট করে পারি না, তো স্ক্রিপ্টেড ভিডিও তো বানাচ্ছি না। সো এই কারণে হয়তো আমার কথা একটু ডিসঅর্গানাইজড, কিন্তু আমি শিখছি এখনো। তো সবচেয়ে ভালো হয় যে যদি একটু সময় নিয়ে আসলে শিখতে আসেন, হ্যাঁ, কারণ আপনার হাতে সময় নাই, আপনি তাড়াহুড়া করে তো আসলে শিখতে পারবেন না। এখানে ছোট ছোট শর্ট 2-1 মিনিটের ভিডিও, ওটা তো আসলে মোটিভেশনাল টাইপের যেসব ভিডিও থাকে সেগুলো। এখানে তো আসলে আমি টিউটোরিয়াল বা ক্লাস বলতে পারেন এখানে, হ্যাঁ। তো একটু সময় নিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে টাইমটা ম্যাটার করবে না, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি আসলে কনভিন্স করতে পারছি কিনা আপনাদেরকে, টেকনিকটা শেখাতে পারছি কিনা। এখানে তো আসলে একটা দুটো ক্লাসে তো আর মানুষ শিখে যায় না সবকিছু, কিন্তু আমি যেটা করতে পারি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করতে পারি, সেটা প্র্যাকটিক্যালি কিভাবে কিভাবে কাজ করেছে। তো এটা আসলে বলতে গেলে একটু টাইম আসলে লাগে। আর আমি যেহেতু স্ক্রিপ্টেড কোনো অ্যাক্টিং করছি না, তো এই কারণে দেখা যায় যে যদি 2 মিনিটে আমাকে সময় দিয়ে দেওয়া হয় আমি কিন্তু সেটা পারবো না। সেটা একটু মাথায় রাখবেন। আমার মনে হলো এই মেসেজটা ইম্পর্টেন্ট, কারণ আমি অনলাইনে, আমি ইউটিউবে দেখেছি সব ভিডিওগুলো খুব শর্ট করার একটা তাড়া থাকে সবার, খুব কম সময়ের মধ্যে ছোট ছোট টিপস দিয়ে ভিডিও বানাচ্ছে। তো সেটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য এখানে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আমাদের একটা কমিউনিটি থাকবে, হ্যাঁ, আমাদের নতুনরা যারা, তারা যেন একদম মানে কোচিং এর উপরে হয়ে না যায়, আমরা ডিপেন্ডেন্ট না হয়ে যায়, আমরা বলার কেউ থাকে না, জানা মানে আসলে আমাদের কোনো কমিউনিটি নেই, মোট কথা কোনো কমিউনিটি নেই, সবাই হেল্পলেস। খুব অনেক টাকা পয়সা দিয়ে প্রফেশনালদের কাছে যেতে হবে, এটা আসলে তো এটা প্র্যাকটিক্যাল না। সো আমার এই ভেতরে তাড়না থেকে আসলে এই উদ্যোগটা নেওয়া সম্পূর্ণ আমার নিজের খরচে। তো এটা আসলে যারা বুঝেন তারা আসলে খুব ভালো ভালো কমেন্টই করছেন, এবং প্রত্যেকটা কমেন্টেরই আমি সাড়া দিচ্ছি, প্রত্যেকটা কমেন্টের সাড়া আমি নিজে দিচ্ছি, এবং প্রত্যেকটা হচ্ছে যে ক্লাস নেওয়ার ইচ্ছা আছে যারা যেই রিকোয়েস্ট করেছেন, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল। হ্যাঁ, আমি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করবো। এটা মনে রাখবেন যে এখানে আমি তো লেকচারার হিসেবে পারবো না, কারণ আমি তো এখানে আমি তো কোনো বিষয়ের বিশারদ না। আমি যেগুলো কোর্স আনবো সেগুলো তো আছেই, সেগুলো তো আপনারা, আমাদের এখনো যেহেতু কোর্স শেষ করতে পারিনি আমরা, সো আমরা অনলাইনে কোর্স, এখনো পেইড কোর্স আমরা যেতে পারছি না, হ্যাঁ। কিন্তু এখনো ওয়েবসাইটে আপনারা রেজিস্টার করলে আমাদের ফ্রি পপ কুইজ আছে, অনেক কুইজ পাবেন, তারপরে অনেক আমাদের যত ফ্রি কোর্স আছে ওখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। সো এই সুযোগটা হাতছাড়া করবেন না। আর আমার ইচ্ছা আছে ভবিষ্যতে বিশারদ যারা প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালিস্ট দিয়ে কোর্স নেওয়ার, সেটা আসলে সময় সাপেক্ষ, এবং সেটা কোয়ারেন্টাইনের সময় তো শেষ হতে হবে। আর আমি অ্যাজ আ স্টুডেন্ট আমার আমার প্রত্যেকটা সাবজেক্টের নিশ্চয়ই স্ট্র্যাটেজি ছিল, সেগুলো আমি শেয়ার করতে পারি। সে ম্যাথসেরও কমেন্ট এসেছে, ম্যাথস নিয়ে ভিডিও চেয়েছেন অনেকেই, তো সেটাও আমি করতে পারি। কিন্তু সেটা বুঝতে হবে, আপনি অ্যাজ এ টিচার আমাকে ওই প্রত্যেকটা সাবজেক্টে পাবেন না। অ্যাজ এ টিচার শুধুমাত্র ইংলিশে আমি কমফোর্টেবল, কারণ এখানে আমার নিজস্ব নলেজ, আমি সারা আমার 15 বছর বলতে পারেন আমার, থ্রু আউট মাই লাইফ আই ওয়াজ ইনটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো সেই কারণে আমি কনফিডেন্ট এই বিষয়ে। আমি টিচার না হলেও অ্যাটলিস্ট খুব ভালো একটা গাইড হতে পারবো আপনাদের। এই কারণে ইংলিশটা আমাকে ভিতর থেকে যদি চান, সেখানে আমি লেকচার দিতে পারবো, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আসলে আমি অ্যাজ এ লেকচারার পারবো না। আমি স্ট্র্যাটেজি নিয়ে অবশ্যই আপনাদের সাথে ইউটিউবে কার্যক্রম চালিয়ে যাব, প্রত্যেক দিনই চেষ্টা করব ভিডিও আপলোড করার, প্রত্যেকদিন না পারলেও এভরি অল্টারনেট ডে। সো ঠিক আছে, আজকের ভিডিওটা অ্যাজ ইট ইজ, আমার ভিডিও লং হবে, হ্যাঁ, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় নিয়ে বসবেন, না হলে বসবেন না প্লিজ, না হলে বিরক্ত হয়ে যাবেন আসলে যে এত কথা কেন বলছি। হ্যাঁ, একদম বিগিনারদের জন্য এটা, যারা অনেক বেশি জানে, বড় হয়ে গিয়েছেন, তাদের জন্য না। তো আজকে আমি আমার মনে রাখার জন্য অনেকগুলো স্লাইড আপনাদের জন্য ছোট করে তৈরি করেছি, যেন আমি ভুলে না যাই। আমি কন্টিনিউয়াসলি অনেক রিসার্চ করে আজকে দাঁড়িয়েছি। তো লেটার রাইটিং এর 20 মার্ক আজকে কভার করে ফেলবো। আপনাদের এরপরে আসলে অন্য কোথাও দেখতে হবে না, এই ভিডিওটাই বারবার দেখলে আপনার লেটার রাইটিং এ আপনি
অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আর দেরি না করে আমরা শুরু করে দিই, লেটস স্টার্ট। ঠিক আছে, শুরু করা যাক। আমি একটু গুছিয়ে বলতে পারার জন্য আর কি আপনাদের জন্য স্ক্রিপ্ট তৈরি করেছি, কিন্তু তারপরেও সময় লাগবে, অবশ্যই সময় নিয়ে বসবেন। হ্যাঁ, আমি যথেষ্ট রিসার্চ করেছি, ভিতরে অনেক খুঁটিনাটি জিনিস আছে। ভিডিওটা আপনার দেখলে আপনি এর পরে আসলে অন্য কোথাও আর দেখা লাগবে না, এমন ভাবেই তৈরি করেছি। এই বইয়ের রেফারেন্স বই আমি বলে দিই, এই ভিডিওটার বা এই ইনফরমেশন গুলোর। বইটা দেখাই, এস এম আমানুল্লাহ, উনি বইটা ছিঁড়ে গিয়েছে, আমার বেশ আগের কেনা, কিন্তু উনি হচ্ছেন অনেক প্রখ্যাত মানে ইংলিশ বিশারদ। উনি গত 40 বছর থেকে উনি এখনো আমি ঠিক জানি না উনি জীবিত আছেন কিনা, কিন্তু ওনার বই আমি লেটার রাইটিং এর জন্য আলাদা বই কিনেছিলাম। ওনার আরো অনেক সিরিজ আছে, প্রেপোজিশন, আলাদা আলাদা অনেক বই আছে। তো আমি আলাদা আলাদা ভাবে শেখার জন্যই রেখেছিলাম কালেকশনে। আমাদের দেশীয় ব্যক্তি তো, ইন্ডিয়ান না। নর্মালি দেখা যায় যে ইন্ডিয়ান বা ব্রিটিশ এগুলো সিরিজের বই কেনা, বাট দেশের মধ্যে উনি অনেক ভালো, খুবই সিম্পলিফাইড বইতে করা আছে। এস এম আমানুল্লাহ, এনার বই বাজারে পাবেন, কিন্তু আসলে বই তো শেষ করা হয় না, বই শেষ করে আসলে সম্ভব না। এত বই ঘাটতে ঘাটতে পাগল হয়ে যাবেন, আমিও হয়ে গেছি। তো আপনারা যেন না হতে হয় এই কারণেই আর কি আমি অ্যামালগামেট করে দেওয়া। এই বই থেকে কিছু রুল আমি নিয়েছি, সবগুলো না, কিছু কিছু আছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, বাট যেগুলো আসলে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল যেগুলো, সেগুলো কিন্তু ওনার এই বইটা আমি ফলো করেছি। এই বই থেকে হচ্ছে বিভিন্ন রুল আমি কালেক্ট করেছি। সো দেখালাম এস এম আমানুল্লাহ, এই যে কোনো লাইব্রেরিতে যে আপনি বললে পাবেন, ওনার বই ভালো। 40 বছর থেকে উনি ইংলিশ নিয়ে কাজ করছেন। উনি গভর্নমেন্ট অর্গানাইজেশনে পড়াশোনা ইংলিশ পড়িয়েছেন, এবং 21শে বইমেলাতেও ওনার বই বের হয়েছে, এবং উনি বাংলা অনুবাদ করেন। টি.এস. এলিয়ট, বড় বড় লেখকের উনি অনুবাদ করেন। সো বলে রাখা, রেফারেন্সটা কেন বললাম, আমি আসলে নিজেকে তো পণ্ডিত ভাবি না, বা আমি তো আসলে ইংলিশ নিয়ে পড়াশোনাও করিনি, শুধুমাত্র প্যাশন থেকে আমি ইংলিশে ভালো। আমি নিজে নিজে সেলফ টট, আমি যা আমার ইংলিশ পুরোটাই আমার সেলফ টট। সো এই কারণে একটু ক্রেডিবিলিটি আনার জন্য আমি যে শিখাচ্ছি, কোথা থেকে শিখাচ্ছি, শুধুমাত্র নিজের পাণ্ডিত্য থেকে শিখাচ্ছি, এই জন্য আর কি একটু রেফারেন্স বইটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া। কারণ শিখবেনই যেহেতু, আসলে একটা ক্রেডিবিলিটি থাকাটা দরকার, না হলে মানুষ কনভিন্স হয় না, মানুষ তাহলে মানতে চায় না। একটু অথরিটি ফিগার যদি থাকে, সেক্ষেত্রে মানুষের কনভিন্স হয় মানুষ। এই কারণে রেফারেন্সটা আমি সবসময় শো করি। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে জেনারেলি আপনার লেটার রাইটিং এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। বিসিএস এ যেটা আসে নর্মালি, সেটা নিয়ে তো আমি কথা বলবোই, কিন্তু ফর্মাল ইনফর্মাল দুটোতেই যেন আমরা দক্ষ হয়ে যাই। শুধু ফর্মাল যদি আমি শিখিয়ে দিই, পরে ইনফর্মালটা আবার থেকে যাবে, একটা খুঁতখুঁতি থেকে যাবে। আমি আলাদা করে আবার সেটার জন্য করতে চাইনি। যদি ইনফর্মাল চলে আসে, যে যেমন বাংলাতে কিন্তু আসে, বন্ধুর কাছে পত্র লিখুন, হ্যাঁ, আপনার বিদেশে প্রবাসী বন্ধুর কাছে পত্র লিখুন, তো ইংলিশেও কিন্তু আসতে পারে। নর্মালি বিসিএস এ 35 থেকে 40 পর্যন্ত দেখা গেছে যে ওই লেটার টু দি এডিটর বা পাবলিক লেটার, যেগুলো প্রাইভেট না, পাবলিক লেটার, যেমন লেটার টু দি এডিটর বা ফিচার রাইটিং, এগুলোই এসেছে। তারপরে আমি পার্সোনালটা কভার করে ফেলবো এটাতে। হ্যাঁ, আপনারা দেখবেন। তো নর্মালি লেটারে কি বলেছেন, ওই বই অনুযায়ী হচ্ছে এস এম আমানুল্লাহ স্যার বলেছেন যে নর্মালি লেটারে দুটো জিনিস হতে হবে, টাইমলি হতে হবে এবং বি ইয়োর সেলফ। অর্থাৎ আপনি লেটারে যেমন লেটার সময় অনুপাতিক হতে হবে। যেমন ধরেন রিপ্লাইয়ের ক্ষেত্রে দেরি করা যাবে না, লেটারের যে নিয়মটা আর কি। উনি এখানে ইন জেনারেল যদি ইনফর্মাল লেটার হয়, আমরা দেরি করবো না, আমরা সাথে সাথে প্রম্পট রিপ্লাই দিব। এই জন্য টাইমলি হওয়াটা ইম্পর্টেন্ট। যেমন ধরেন এটা রিপ্লাইয়ের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, আমরা যেরকম পরীক্ষাতে লিখবো সেটা না। যেমন আপনি লেটার পেয়েছেন 1 মাস আগে, আপনি 1 মাস পরে লিখতে বসলেন, তাহলে তো সেটা হলো না। এটাই বুঝিয়েছেন উনি। কিন্তু বি ইয়োর সেলফ, যেটা, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। এটা আসলে আমাদের বিসিএস এর ক্ষেত্রে অতটা রেলেভেন্ট না। এটা আসলে পার্সোনাল লেটারের ক্ষেত্রে, যেমন আপনার বন্ধু পাঠিয়েছে সত্যি সত্যি, যেমন ইমেল যদি আসে, সাথে সাথে যদি আপনি রিপ্লাই না দেন, তাহলে তো আউটডেটেড হয়ে গেল।
বাট বিসিএস এর ক্ষেত্রে এটা অতটা রেলেভেন্ট না, এটা বেশি রেলেভেন্ট। এখানে উনি বলেছেন বি ইয়োর সেলফ, অর্থাৎ আপনার নলেজ, টেস্ট এবং পার্সোনালিটি শো করে। আপনার লেটারটা কি, সেটা কিন্তু পার্সোনাল এবং ইন ফর্মাল দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি ফর্মাল লেটার লিখলেও আপনার ব্যক্তিত্ব যেন ফুটে ওঠে। আপনি খুব বেশি রোবটিক বা ধার করা রাবার স্ট্যাম্প, যেটাকে বলে রাবার স্ট্যাম্প এক্সপ্রেশন, হাই, হ্যালো, হাউ আর ইউ, বা আই বেগ টু স্টেট দ্যাট। ফর্মালের ক্ষেত্রে আমরা একটা মুখস্থ করছিলাম ছোটবেলায়, আই বেগ টু স্টেট দ্যাট। এগুলো হচ্ছে রাবার স্ট্যাম্প বলা হয় এক্সপ্রেশন। মানে এগুলো হচ্ছে যে ঘষা পেটা, মানে একই জিনিস। হ্যাঁ, এগুলো যেন মান্ধাতা আমলের, এগুলো যেন আমরা না করি। বি ইয়োর সেলফ, আপনার নলেজ, আপনার টেস্ট এবং আপনার পার্সোনালিটি শো করতে হবে লেটারে। তো এগুলো হচ্ছে যে একদম জেনারেল রুল, যে আপনার হচ্ছে যে এটা জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা এখন ডিরেক্টলি পরের ইসে চলে যাই। চেকলিস্ট আছে, পরের টপিক হচ্ছে কিছু চেকলিস্ট আপনার মাথায় রাখতে হবে। কি কি চেকলিস্ট? এক নম্বর হচ্ছে আপনার ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হচ্ছে চয়েস অফ ওয়ার্ডস, সেন্টেন্স স্ট্রাকচার, পাংচুয়েশন এবং প্যারাগ্রাফিং। মানে আপনার শব্দ চয়নটা ক্লিয়ার কিনা। আমরা ভেগ কোনো ধরেন রেলেভেন্ট ওয়ার্ড দিতে হবে, অন্য ধরনের ওয়ার্ড দেওয়া যাবে না। এটা আসলে যেমন ধরেন কোনো নিয়ে এসেছে বন্যা কবলিত মানুষ, তো ওই রিলেটেড ওয়ার্ডই দিতে হবে। আমাদের চয়েস অফ ওয়ার্ডে সাবধান থাকতে হবে, যেন ক্লিয়ার হয়। সেন্টেন্স স্ট্রাকচারটাও যেন ঠিকঠাক হয়। আপনি সাহিত্যিক স্ট্রাকচার দিয়ে যেন আমরা কনফিউজ না করে ফেলি। পাংচুয়েশন, মানে এটা বোঝা যাচ্ছে পাংচুয়েশন তো ওই যে কমা, দাড়ি কমা যেটা, সেগুলো আর কি, ওই অনুযায়ী ক্লিয়ার থাকতে হবে। আনএফেক্টেড, এটা শুনে মনে হচ্ছে কি নাকি, এটা আসলে বোঝাচ্ছে যে রিমেম্বার এ গুড লেটার রিফ্লেক্টস ইউর পারসন অ্যান্ড পার্সোনালিটি। আনএফেক্টেড, ওই যে ওই কথাটা বি ইয়োর সেলফ বলেছিলাম না, এটা শুনে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে এই যে আপনার ব্যক্তিত্ব যেন শো করে। আমরা রাবার স্ট্যাম্প একটা মুখস্থ কোনো লেটার যেন না দেয়। সেটা ইনফর্মালে তো প্রশ্নই আসে না। আপনি যখন আপনার বন্ধুর কাছে লিখবেন সেটা তো আপনি নিজের মতোই লিখবেন, কিন্তু ফর্মালের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আপনার নিজস্ব মতামত, আপনার নিজস্ব ব্যক্তিত্ব, আপনার যে অথরিটি ফিগার, সেটা যেন শো করে। এটা আমরা রাবার স্ট্যাম্প, এই জন্য এক্সপ্রেশন যেন না দেই, নিজস্ব ওয়ার্ড দিবেন, নিজস্ব এক্সপ্রেশন আপনি নিজে দিবেন। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে কমপ্লিট। এটা কিরকম বলেছে যে হ্যাভ ইউ রিয়েলি গিভেন অল ইনফরমেশন ইন ইউর লেটার ইউ প্ল্যান টু কনভে। আমরা যেই একটা তো উদ্দেশ্য নিয়ে লেটার লিখতে বসেছি, হ্যাঁ, তো সেই উদ্দেশ্যটা আপনি সব চেক করতে হবে যে আপনি আসলে সব কভার করেছেন কিনা। যেমন এখানে প্রশ্নের মধ্যে যে WH প্রশ্ন আছে না, ওইগুলো প্রশ্ন আমরা দিব হোয়াট, হু, ওয়্যার, ওয়েন, ওয়াই অ্যান্ড হাউ। আচ্ছা, আমরা চেকলিস্টের 3 নম্বরে ছিলাম, লাস্টের কানেকশনটা বন্ধ হয়ে গিয়েছিল, ফোনের মেমোরি ফুল ছিল এই কারণে। তো 3 নম্বর ছিল হচ্ছে কমপ্লিট। হ্যাঁ, আর এখন আমরা দেখবো 4 নম্বর চেকলিস্ট হচ্ছে কারেক্ট। কারেক্ট হচ্ছে এখানে বোঝাতে চেয়েছেন অথর, ওই যে SM আমানুল্লাহ স্যার প্রফেসর, ওনার বইটা থেকে যেহেতু পড়াচ্ছি, ওনার আর কি এগুলো পয়েন্ট। তো ওখানে কারেক্ট বলতে বুঝিয়েছেন আসলে গ্রামার, স্পেলিং, ফ্যাক্টস, অ্যাড্রেস। তো গ্রামার, স্পেলিং যেন চিঠিতে কখনোই ভুল না হয়। এটা আমরা দেখবেন চাকরির ক্ষেত্রে প্রথম যখন এমপ্লয়াররা যায় ওই চিঠিপত্র, তখন গ্রামার এবং স্পেলিং মিস্টেক থাকলে এটা কিন্তু বসরা বা এমপ্লয়াররা খুব খারাপ দৃষ্টিতে দেখবে, ইমপ্রেশনটা ভালো হবে না। সো এটা যেন ভুল না হয়। আর ফ্যাক্টস এবং অ্যাড্রেস, চিঠিতে যদি যে বিষয়ে চিঠি লিখবেন এবং অ্যাড্রেস, এগুলো যদি ভুল হয় তাহলে তো আসলে হলো না। এগুলো রুলগুলো একবার আপনি যদি পড়ে তারপরে প্র্যাকটিস করেন বা এই ভিডিওটা দেখে যদি প্র্যাকটিস করেন, তাহলে কি সুবিধা হচ্ছে যে আপনি অ্যাওয়্যার থাকবেন, যখন আপনি প্র্যাকটিস করবেন এই ভুলগুলো হবে না। আমরা কিন্তু সবাই জানি এই রুলগুলো, কিন্তু যেটা হয় যে পরীক্ষাতে যখন প্র্যাকটিস করা হয় তখন কিন্তু এগুলো মাথায় থাকে না, কারণ রিভিশনের অভাব। তো যখনই আপনি প্র্যাকটিস করবেন ঘরে বসে, এখনই তো আমরা রিটেনের প্র্যাকটিস নিব, প্রিপারেশন নিব আগে থেকেই, তাই না? যখন প্র্যাকটিস করবেন মেক শিওর যে আপনি স্পেশালি রিটেনের যেগুলো রুল বিষয়ক যত আমি ভিডিও বানিয়েছি, বাংলা থেকে শুরু করে যত ধরনের মডেল টেস্টের বই ভিডিওগুলো আছে, তারপরে বাংলার রুলস, হ্যাঁ, তারপরে হচ্ছে রিটেনের পার্ট 1, পার্ট 2, এরকম ইংলিশের কিন্তু প্রচুর ভিডিও বানিয়েছি এবং সব রুল বেসড। কারণ রিটেনের প্র্যাকটিসটা আপনার
যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং বেস, আপনার প্রচুর লিখতে হবে। তো লেখাটা ফ্রি হ্যান্ড রাইটিং তো আপনার ওটাও আপনার দক্ষতা থেকে আসবে, কিন্তু রুল অনেকখানি নির্ভর করে হচ্ছে রুলটা, মানে 50% বা 40% মার্কস হচ্ছে রুলটা নির্ভর করে, যে একটা রুল আছে লেখা। এটা আমি জানতাম না, এটা আমি অনেক ঠেকে ঠেকে শিখেছি আসলে। মডেল টেস্ট গুলো দিয়ে দিয়ে বুঝতে পেরেছি কি এত কম পাচ্ছি কেন। অথচ আমি আগে ভাবতাম আমি তো ইংলিশে খুব ভালো, মানে আমি কোনো এই রুল টুল দেখতাম না, তোয়াক্কাই করতাম না, মানে সময়ই দেইনি। তো মডেল টেস্টে ডিরেক্ট আমার ধাক্কা খেতে হয়েছে। এখন মডেল টেস্টে যদি আমি না দিতাম কোনো কারণে, ফাইনাল এক্সামে কিন্তু আমি একেবারে ভুল করে আসতাম। কারণ আমার দক্ষতা যতই ভালো হোক, আমি যদি স্পেসিফাইড ফরম্যাট বা রুলগুলো ফলো না করি, আমি কিন্তু যে কার সেই। সো এই কারণেই ভিডিওগুলো তৈরি করা। আপনারা ভিডিওগুলো দেখে তারপর প্র্যাকটিস করবেন। ঘরে যখনই প্র্যাকটিস করবেন একবার ভিডিওগুলো দেখে নেবেন, ওই রিলেটেড। যেমন লেটার রাইটিং যদি আপনি প্র্যাকটিস করবেন, বাসায় তো কয়েকবার প্র্যাকটিস করবেন, তাই না? ভিডিওটা দেখার পর প্র্যাকটিস করবেন। এটা ওই ফাইনাল মডেল টেস্ট বা বিসিএস এক্সাম, রিটেন এক্সামের জন্য ওয়েট করলে তখন কিন্তু আর প্র্যাকটিস করার সময় পাবেন না। এই কারণে ভিডিওগুলো তৈরি করে রাখছি। আপনারা প্রথমবারেই ক্যাডার হতে হবে, এটা হচ্ছে আমাদের মিশন। হ্যাঁ, দুই তিনবার অ্যাটেম্পটের পর কেউ ক্যাডার হলে ওটার আসলে আর কিছু থাকে না তার লাইফে। 6-7 বছর, 2-3টা বিশেষ মানে 6-7 বছর চলে যাওয়া। আমাদের একটাতেই দেখেন 3 বছরের উপরে হয়ে গিয়েছে, 4 বছর হচ্ছে, জয়েন করতে করতে 4 বছর পার হয়ে যাবে। সো আপনি একবার চিন্তা করবেন বিসিজিতে এসে যে আসলে আপনার ওই অত বড় রিস্ক আপনি নেবেন কিনা। প্রথমবারে যে উদ্যমটা থাকে, এটা পরের বারে তো বাদই দিলাম, উদ্যম তো থাকবেই না। আমারই তো এখন আমি তো বুঝতে পারি। তো ভাগ্যিস, এখন মনে হয় ভাগ্যিস প্রথমবারে কষ্টটা করেছিলাম। কারণ আমি আমার দুঃখ নাই এখন যদি কিছু নাও হয়, রেজাল্ট যদি খারাপও আসে, কারণ আমি আমার বেস্টটা দিয়ে ফেলেছি। তো এই কারণে আপনারা কখনোই মানে প্রিপারেশনটা অনেক আগে থেকে নেবেন এবং এই রুলগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। প্রথমবার যদি আপনি প্রিলিতে টিকে যান, আপনি রিটার্নে যেন কোনোভাবেই খালি হাতে ফিরে আসতে না হয়। হ্যাঁ, তাহলে কিন্তু আসলে নিজেকে আর ক্ষমা করতে পারবেন না। হ্যাভ ইউ মেনটেন কার্টেসি থ্রু অল থ্রু। কার্টিয়াস এখানে কি শালীনতা, ভদ্রতা। হ্যাঁ, কার্টেসি বলি না, সৌজন্যতা বোধ। আপনি মিনিমাল থ্রু আউট মানে পুরো লেটারে আপনি কিন্তু মেনটেন করতে হবে। আমরা হচ্ছে এখানে টিচার বলেছেন যে অ্যাভয়েড ট্যাক্টলেসনেস, ইগোটিজম অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। আপনি ট্যাক্টলেসনেস দেখানো যাবে। ট্যাক্টলেসনেস মানে কি, যে আপনার ইসের অভাব, ডিপ্লোমেসির অভাব। অর্থাৎ এটাকে কি বলা হয়, যে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে কিছু কিছু জিনিস। আপনি হয়তো সরকারের ক্রিটিসিজম করবেন, হ্যাঁ, হয়তো মেয়রের ক্রিটিসিজম করবেন যে এই অবস্থা হচ্ছে পাড়ার, এই অবস্থা, মশার ওষুধ দেয় না, ডেঙ্গু হচ্ছে, কিন্তু এটা ট্যাক্টফুলি করতে হবে। এখানে বলেছে ইগোটিজম, দাম্ভিকতা। আপনি খালি নিজের করলেন, দাম্ভিকতা দেখানো যাবে না। আবার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, সরকারকে গালিগালাজ করা যাবে না। সো খুবই ট্যাক্টফুলি, এই জন্য এটাকে বলা হচ্ছে কার্টিয়াস। শালীনতা মেনটেন করতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে নিট। নিট মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওইটা না। নিট মানে হচ্ছে আমরা যে দাগাদাগি করি, কাটাকাটি, কাটলেও দেখবেন এইভাবে কাটি, আমিও কাটতাম এইভাবে। তো এই যে এগুলো যে ইঙ্ক ব্লটস, হ্যাঁ, মানে এগুলো হচ্ছে কালির ঝোপ ঝোপ দাগ। তারপরে আনব্যালেন্সড মার্জিন, আঁকা বাঁকা করে মার্জিনটা দেওয়া যাবে না। এটাও বলছে যে এখানে লেটারের ক্ষেত্রে সৌন্দর্যটা খুব ইম্পর্টেন্ট, দেখতে সুন্দর লাগতে হবে, ফর্মাল একদম টিপটপ লাগতে হবে। ক্রস আউট, ওই কাটা চিহ্ন হবে না, এটাকে নিট বলা হচ্ছে। এবং 7 লাস্ট বাট নট দ্য লিস্ট, 7 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি হতে হবে, FRIENDLY। আচ্ছা, ফ্রেন্ডলি মানে হচ্ছে থ্রু আউট আপনার এখানে লেটারের, যদি আপনার লেটারটা কমপ্লেইন বা ইন্ডিগনেশন অর্থাৎ ক্ষোভ বা অভিযোগমূলক কোনো দিন লেটার না হয়, ধরেন আপনি ক্ষোভ প্রকাশ করবেন, সেটা তো আলাদা বিষয়। যেমন পেপার পত্রিকা আমরা লেখে না যে ক্ষোভ প্রকাশ করে কোনো একটা এলাকাবাসী হয়তো লিখছে, সেটা আলাদা। কিন্তু তাছাড়া ওই দুটো কেস না হলে অবশ্যই পুরো লেটারে একটা আপনার একটা ফ্রেন্ডলি একটা মনোভাব থাকতে হবে, যে না আপনি আসলে পজিটিভ মাইন্ডেড একজন ব্যক্তি, আপনি শুভাকাঙ্ক্ষী একটা জায়গা থেকেই লিখছেন। এবং সার্কাজম মানে কোন ধরনের ওই শ্লেষমূলক কথা, হ্যাঁ, সার্কাজম করা যাবে না, সার্কাস্টিক কথাবার্তা বলা যাবে না। এই তো ইন জেনারেল হচ্ছে এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে যখনই আমরা যে কোনো লেটার লিখবো, ফর্মাল অথবা ইনফর্মাল। আমরা এখন সরাসরি বিসিএস এর
যে লেটারটা নর্মালি আসে বিসিএস রিটেন এক্সামের, একদম স্পেশালি যে বিসিএস এক্সামের যেই লেটারটা আসে সেই লেটারের মধ্যে চলে যাব। সেটা হচ্ছে লেটার নর্মালি মানে ইন টোটাল, এটা ওই স্যারের বই থেকে, হ্যাঁ স্যার এস এম আমানুল্লাহ, নামটা লিখেই দিই এতবার না বলে, আমানুল্লাহ প্রফেসর। আচ্ছা, ওনার বইয়ে হচ্ছে যে 5 ধরনের লেটার মেইনলি। এক হচ্ছে প্রাইভেট লেটার, পার্সোনাল, প্রাইভেট অথবা পার্সোনাল যেটা আমরা বলি, হ্যাঁ এগুলো কিন্তু দেখেন বিসিএস এর নর্মালি রিটেনে দেখা গেছে যে ফিচার বা লেটার টু দি এডিটরটা আসে, কিন্তু আসবে না যে পার্সোনাল বা অন্যগুলো যে আসবে না এমন কিন্তু কোনো কেউ বলে দেয়নি যে আসবে না। হ্যাঁ, এখন তো পিএসসি তো কোনো রুল ফলো করছে না। তো আপনি বাংলাতে দেখলে দেখবেন যে বাংলাতে কিন্তু আসে, অল্টারনেটিভ একটা দেওয়া থাকে পার্সোনাল, যেই মানে ব্যক্তিগত, যে বন্ধুর কাছে, প্রবাসী বন্ধুর কাছে লিখুন। হ্যাঁ, তো এটা ইংলিশে যে আসবে না এটা তো আসলে এই জন্যই রিস্ক নেওয়া যাবে না। আমি যেমন যাওয়ার আগে সবগুলো রুল দেখে গিয়েছিলাম, ভয় যদি কমন না পাই, যদি লেটার টু দি এডিটর না আসে, যদি পার্সোনাল আসে বা বিজনেস লেটার আসে, দেখা যাবে আমি ফরম্যাটের জন্য আমি লিখতে তখন ভয় পাবো এবং আলটিমেটলি ভয়ে লিখলেও অর্ধেক লিখে আসবো বা ওটা খুব পোর মার্কস ক্যারি করবে। সো এই রিস্কটা নেওয়া যাবে না। আমাদের সব যেহেতু রুল বেসড, এটা অবশ্যই প্রত্যেকটা রুল আয়ত্ত করে আপনার নিয়ে যেতে হবে, কারণ এখানে ভিতরে আর্টিকেলটা মোটামুটি পারা যায়, কারণ হচ্ছে আপনার কম্প্রিহেনশন থেকে যেহেতু আমরা ফিচারটা লিখতে হয়। হ্যাঁ, কিন্তু এই রুলটা না জানা থাকলে, ধরেন আপনি যেটা প্র্যাকটিস করে গেছেন সেটা আসেনি, আসছে হচ্ছে পার্সোনাল লেটার, তখন একেবারে ওই সময় নার্ভ ব্রেকডাউন হবে, কারণ 20 মার্ক এখানে। তো এটার কনফিডেন্স যে কমাই দিবে পুরো পরীক্ষাতে, আপনি কিন্তু সাফার করবেন। তো এই জন্য হচ্ছে রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে। আর এখন তো আরো আমি অ্যাক্সেসিবল করে দিলাম। আমাদের বেলায় যেটা হতো যে কষ্ট করে পড়বো, বই সম্ভব না এখন। এই কারণে আমার ওই দুঃখটা থেকে যে আমি তো পাইনি। তা আপনারা হচ্ছে যদি এখন যেহেতু ভিডিও পান, ইউ ক্যান অলওয়েজ ওয়াচ। আপনি রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা কোনো ব্যাপার, আমরা সারাক্ষণ ইউটিউবে পড়ে থাকি, সব হাবি জাবি কি সব দেখি, তাই না? আমি নিজেও এটার গিলটি, শুধু আপনাদেরকে দুষছি না। তো ভালো কিছু না থাকলে আমরা খারাপ কিছুই দেখবো, এটাই স্বাভাবিক। তো এই ভুলটা করবেন না, রিস্ক নেবেন না, প্রত্যেকটা আপনি ফরম্যাট দেখে যাবেন এবং প্র্যাকটিস করে যাবেন যে যেখান থেকে আসুক আমি পারবো, সিম্পল। এই কারণে আমি ভাবলাম যে আবার বাদ রেখে দিব, তাই আমি একটু পড়াশোনা করেই সামনে আসছি আপনাদের। আমি নিজেও এতটা প্রিপারেশন নিতে পারিনি। আচ্ছা, প্রাইভেট অথবা পার্সোনাল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিজনেস লেটার। এটা হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, প্রাইভেট ও পার্সোনাল তো জানেনই, যে আপনার বন্ধুর কাছে লিখবেন, আপনার বাবা মার কাছে লিখবেন, আপনার রিলেটিভসদের কাছে লিখবেন, বোন বা ভাইয়ের কাছে লিখবেন, ওটা হচ্ছে প্রাইভেট বা পার্সোনাল লেটার বা ইনফর্মাল। হ্যাঁ, এটা ইনফর্মাল, অনেক নাম আছে, একই, মানে আপনি একটু মিনিংটা চিন্তা করলেই বুঝতে পারবেন, একই। আচ্ছা, বিজনেস লেটার্স কি? আচ্ছা, বিজনেস লেটার দেখছিলাম আমরা। বিজনেস লেটার হচ্ছে যখন এন্টারপ্রেনার বা ভেন্ডরদের মধ্যে, যখন ওই যে মালামাল চেয়ে বা এতগুলো জিনিসপত্র লাগবে এরকম চেয়ে, যখন একটা ভেন্ডর আরেকটা ভেন্ডরের কাছে চিঠিপত্র পাঠাবে, একটা এন্টারপ্রেনার, একটা উদ্যোক্তা ধরেন দোকানের জিনিসপত্র চেয়ে পাঠাবে, ওইগুলোকে বিজনেস লেটার বলা হয়। এগুলো কিন্তু আমরা চিনি মোটামুটি, যে ক্যাশ মেমো থাকে না, বা দেখবেন যে বিভিন্ন রিসিপ্ট থাকে, ওইখানে দেখলে বুঝাবেন ওই টাইপের আর কি বিজনেস লেটার, যে মালামাল রিলেটেড। তারপরের 3 নাম্বার হচ্ছে অফিসিয়াল লেটার। এটা যারা চাকরিজীবী তারা খুব ভালো বলতে পারবেন, তাছাড়া যারা চাকরিজীবী না হলেও আসলে খুব ইজি। একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট, যখন একই অফিসে, ধরেন আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি জেনারেল ব্যাংকিং এর চাকরি করেন, আপনি এইচআর এর কাছে চিঠি পাঠাবেন বা আপনি অ্যাকাউন্টসে চিঠি পাঠাবেন। একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যখন আপনি চিঠি পাঠাবেন, এইচআর এর হেডের কাছে চিঠি পাঠাবেন, সেগুলোকে অফিসিয়াল লেটার বলা হয়। ইন্ট্রা ডিপার্টমেন্টাল, সিম্পল। এটা চাকরিজীবীরা ভালো মতোই জানেন, তারা লিখেন যে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে লিখতে হয়। আচ্ছা, তারপরে 4র্থ নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা খুবই ইজি, আমরা স্টুডেন্টরা খুব ভালো মতোই জানি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে সিভি রাইটিং, এই টাইপের যত আবেদনপত্র আছে এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন। আর লাস্ট যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, যেটা আমাদের এখন আসলে টপিক, পঞ্চমটা হচ্ছে পাবলিক লেটার্স বলা হয়। পাবলিক
লেটার্স, অর্থাৎ যেসব লেটারে, বা এটার আরেকটা নাম লেটার টু দি এডিটর, এটার নামটাই হচ্ছে লেটার টু দি এডিটর। আচ্ছা, এটা এমনই লেটার যেগুলো হচ্ছে পাবলিক ইন্টারেস্ট থাকবে, জড়িত থাকবে। যেমন আমরা নিউজ পেপারে কি ধরনের আর্টিকেল লিখতে বলা হয়, গ্লোবাল ওয়ার্মিং, বা আমার এলাকাতে এই হচ্ছে, আমার মেয়র এই হচ্ছে, আমাদের এই ব্যর্থতা, এগুলো হচ্ছে জনস্বার্থে আর কি যেগুলো চিঠিগুলো লেখা হয়, সেগুলোকে বলা হয় পাবলিক লেটার বা লেটার টু দি এডিটর। এটাই আমাদের আসলে আজকে টপিক। তাহলে আমি মুছে দিচ্ছি, হাতের লেখা যে ভালো না এটা আমি খুব ভালো মতো জানি, এটা আপনারা বোঝা গেলেই হলো, হ্যাঁ অ্যাডজাস্ট করেন। তাছাড়া বোর্ডও ছোট, সো একটু ক্লামজি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি মুছে ফেলি।